অন্ধকারে জলের শব্দটাতে প্রথমে একটু চমকেই উঠেছিল হারাধন। তারপর বুঝতে পারল নদীতে জল বাড়তে শুরু করেছে। নিমাই নিমাই এই উঠে পড়, চল, জল বাড়তে শুরু করেছে, এখন জাল ফেলতে হবে। এই ঘাটের কাছে গিয়ে জাল ফেললে এখন বেশ ভালো মাছ পাওয়া যাবে। আকাশের অবস্থা কিন্তু ভালো নয়। বাবা, এত তাড়াতাড়ি চলে এলাম? আচ্ছা ঠিক আছে বাবা, চলো। একটু বৃষ্টি নামলে তো আমাদের ফিরতে অনেক দেরি হয়ে যাবে। তাছাড়া হাওয়া তো উল্টো দিকে বইছে। আজ রাতে কি মাছ না ধরলেই নয়? বাড়িতে চাল তেল সব বাড়ুন তো। আজ রাতে মাছ ধরে হাটে বাজারে বিক্রি করতে না পারলে যে কাল খাওয়া জুটবে না। তুই আর কবে বুঝবি বলতো? সবই বুঝেছি বাবা, কিন্তু আজ যে শনিবার। আসার সময় সিধু জ্যাঠা বলেছিল শনিবারের রাতে এই ঘাটের কাছে মাছ ধরতে নেই। ওখানে নাকি পানিমুড়া আছে। পানিমুড়া একবার ধরলে সারা জীবনের মতন চাল তেল এইসব খাওয়া বেরিয়ে যাবে। পেটের ভাত তো দূর, পেটই থাকবে না। নিতাইয়ের কথায় হারাধনের বুকের ভেতরটা কেঁপে ওঠে। কথাটা নিতাই মিথ্যে বলেনি। সে অভিজ্ঞ লোক, এত বছর ধরে গ্রামে আছে। নদীর পানি মুড়ার কথা অনেকেই জানে। অনেক বছর হলো কেউ তার কপালে পড়েনি, তবু আরে ও সব কিছু হবে না। ঝপ করে যাব, 2-3 বার জাল ফেলে চট করে চলে আসবো। তুই চিন্তা করিস না, তুইও ডিঙিতেই থাকবি। জাল ফেলে আমি টানবো তো। তোমায় একা একা ওখানে নামতে হবে না বাবা। চলো চলো, দেখি তাড়াতাড়ি, দেখি কি কি করা যায়। হারাধন উঠে বসে ডিঙি নৌকোটার উপরে। তারপর একটা আড়মোড়া ভাঙে। হারাধন খুশি হয়। ছেলেটা মাঠে খেটেছে সারাদিন। সন্ধেবেলা বাড়ি ফিরে কোনো রকমে শুয়ে নিয়েছিল। তারপর তাকে তুলে নিয়ে এসেছে। না হলে মাছ ধরতে এসে ডিঙিতে শুয়ে ঘুমোনো একদম হারাধনের পছন্দ নয়। তখনই জলের ঢেউটা তার গায়ে এসে ধাক্কা দিল। আর তখনই হারাধনের মনে হলো জলের ঢেউয়ের সঙ্গে সঙ্গে একটা হাত ডিঙি নৌকোর এক পাশটা খামচে ধরেছিল। এক মুহূর্তের জন্য যেন আলো আধারিতে মনে হলো একটা হাত ডিঙিটা চেপে ধরলো। কিন্তু কিছু ভুল দেখলাম নাকি? না, নিতাই এ কথা শুনলে আরো ভয় পাবে। থাক, নিতাইকে বলার দরকার নেই। ভগবানের নাম নিয়ে জোরে জোরে নাও চালাই। দ্রুত নৌকোটা চালিয়ে ওই ঘাটের দিকেই এগোতে লাগলো হারাধন। একবার ঘাটে গিয়ে নামলে তারও যে চিন্তা কম হবে তা নয়, তবে পানি মুড়ার ভয় তো থাকবে না। চাঁদের আলোয় জালটা টানার সময় চকচক করে উঠেছিল। হারাধনের চোখে অনেক মাছ পড়েছে। মাছগুলো একেবারে কিলবিল করছে। বেশি মাছ পড়লে হাটে বাজার বিক্রি করে দুটো পয়সার চোখ দেখা যায়, না হলে কম ঠেলি নিয়ে গিয়ে বিক্রি বাটা করে ফিরতে বড় ক্লান্ত লাগে। এই দেখ দেখ, বলেছিলাম না এমনিতেই আসবে। তারপরে এই ঘাটের দিকে রাতের বেলা কোনো জেলে আসে না। কত মাছ পেয়েছি দেখ, বালতি বার কর, মাছগুলো সব রাখি। বাবা, একটু বেশি মাছ পড়ছে বলে মনে হচ্ছে না? অন্যদিন তো এত মাছ পড়ে না আমাদের। তাছাড়া জাল ফেললেই এতগুলো মাছ উঠে আসছে। কি কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না বাবা। জাল তো প্রায় প্রায় ভরে এলো। তোর সব কিছুতেই সমস্যা। বলছি না, মাছ যখন উঠেছে তখন আমাদেরই ভালো। ভালো করে মাছগুলোকে জাল দিয়ে বেঁধে ওই দিনটিতে রাখতে হবে। আমি আরেকবার জাল ফেলি। সার সার সার। হারাধন আরেকবার জাল ফেলল। চড়ে এবার জাল টানতে গিয়ে বুঝতে পারল কিসে যেন জাল ঠেকেছে। চাঁদের আলো জলের ওপরে এসে পড়েছে। বোঝা যাচ্ছে নদীতে কেউ আছে। সেই ঢেউতে জল যেন তরল রূপোর মতো চলকে চলকে উঠছে মাঝে মাঝে। জালটা কিসে যেন ঠেকছে বলতো? এতবার তো জাল ফেললাম, তাহলে এবার? তুমি দাঁড়াও বাবা, আমি জলে নেমে দেখি কোনো গাছের শিকড়ে আটকেছে কিনা। দাঁড়াও, আমি দেখে আসি। ভারী আমার লায়ক ছেলে হয়েছে, অন্ধকারে কি কিছু বুঝতে পারবি না কি? তুই দাঁড়া, আমি নামি। জালের দড়িটা ভালো করে ধরে রাখ। দাঁড়া। হারাধনকে নামতে না দিয়ে নিতাই জাল বরাবর নিচে নেমে গেল। হারাধন মনক্ষুণ্ণ হলো, তবে বেশ খুশিও হলো। ছেলেটা সত্যি লায়ক হয়েছে। বাপকে নামতে না দিয়ে নিজে নেমে গেল।
কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও যখন নিতাই উঠে এলো না আর জালের ওপরে টানও পড়ল না, তখন একটু অবাক হলো হারাধন। এই নিতাই, এই নিতাই, আরে কি কি হলো রে? এখনো জাল ছাড়ানো হয়নি? কি মুশকিল, অতক্ষণ জলের তলায় কেউ থাকে না। আরে আরে শ্বাস বন্ধ হয়ে ডুবে মরবি তোরে। ওঠ। কথাটা বলতে বলতে একটা অদ্ভুত চিন্তা মাথায় এলো হারাধনের। আর ঠিক তখনই দেখতে পেল যেখানে জালটা ডুবেছে ঠিক তার থেকে 1 হাত দূরে জলের ওপরে ভেসে উঠেছে 1 হাত কালো কুচকুচে লম্বা একটা হাত। সাপের মতো লম্বা লম্বা তার আঙুলগুলো নড়ছে, আর সেই আঙুলের মাথায় সাদা ফ্যাকাশে লম্বা ধারালো কিছু রয়েছে। হারাধনের হাত থেকে জলের দড়িটা ছিটকে গেল চোখের সামনে। জালটা আস্তে আস্তে জলের মধ্যে ডুবে এলো। হারাধনের চিৎকারটা গোটা নদীর ঘাট কাঁপিয়ে তুলেছিল। আমার কথা শুনলে তো আর হারাধনের এমন বিপদ হতো না। তা অন্য কথা, মাছের জন্য শনিবারের রাতে ওই ঘাটে মাছ ধরতে গেছে। কতবার বললাম, পানি মোড়া কিন্তু ওই জলে আছে, সময় সুযোগ বুঝে ঠিক উঠে আসবে। হারাধন একপাশে বসেছিল, তার পাশে জেলে রামকিঙ্কর বসেছিল। সে বুদ্ধিমান ও সাহসী। কিন্তু সিধু জ্যাঠা, এমন করে তো সব কিছু ছেড়ে দেওয়া যায় না। জলই তো আমাদের জীবন। জাল নিয়ে মাছ না ধরলে আমরা খাবো কি? এবার ওই হারাধনের ছেলে মরিছে, এরপর যদি আমাদের কিছু হয়, তাছাড়া হারাধনও তো বিপদে পড়তে পারত। উপায় যে একদম নেই সে কথা নয়, উপায় আছে। পাশের গ্রামে ওই তান্ত্রিকের কাছে গিয়ে তাবিজ করাতে হবে। সে তাবিজ হাতে থাকলে জেলেদের আর কোনো ক্ষতি হবে না। ওই পানি মুড়া জেলেদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কিন্তু তাবিজ হাতে না থাকলে বিপদ। বিশেষ করে শনিবারের রাতে ওই ঘাটের দিকে না যাওয়াই ভালো। ওই ঘাটের আশেপাশেই ওর বাস। সিধু আমায় কতবার বলল শনিবারের রাতে ওই ঘাটে মাছ ধরতে না, কিন্তু আমি শুনিনি। আমার লোভটাই আমার ছেলেটাকে কেমন ভাবে কেড়ে নিয়ে গেল। হারাধন রে, কাঁদিস না রে, কাঁদিস না বাপ, কাঁদিস না। কি করবি বল? কিন্তু হারাধন, আমি একটা কথা বলতো, তোর ছেলেটার লাশ খুঁজে পাসনি? না না, ভোর রাত পর্যন্ত ওখানেই ছিলাম, জলে নামার সাহস পাইনি। তারপর জাল তুলে দেখি একটাও মাছ নেই। এমনকি জাল দিতে যে কটা মাছ উঠেছিল সব কটা কেমন যেন কাটা পড়ে আছে। কে যেন মাছের মাংস আর সবকিছু খেয়ে গেছে। ছেলেটাকে পেলাম না। জলে নামতে সাহস করলো না বলে এইখানে চলে এলাম। তোমরা একটা কাজ করো, আরো 2 জনকে নিয়ে নৌকো নিয়ে ঘাটে যাও। আমার মনে হয় ছেলেটার লাশ ওইখানেই থাকবে। পানি মোড়া টেনে নিয়ে গেলে জলে তার লাশ হারিয়ে যায় না, এক জায়গাতেই থাকে। তাহলে আমরা এখনই বেরিয়ে পড়ি নাকি? দুপুরে গিয়ে খোঁজা শুরু করে দিই, বলা তো যায় না আবার কত দেরি হবে। এরপর রামকিঙ্কর, হারাধন এবং আরো 2 জন মিলে জলে নৌকো নিয়ে চলল সেই ঘাটের কাছে, যেখানে নিতাই জলে ডুব দিয়ে আর ফিরে আসেনি। দুপুর থেকে প্রায় বিকেল পর্যন্ত খোঁজ চলল। নদীতে ভাটা এলো, তারপর জোয়ার আসতে লাগলো, কিন্তু নিতাইকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না। একজন বাধ্য হয়ে বলল, আমার মনে হয় লাশটা বোধহয় নদীতে ভেসে গেছে, জানিস তো? এমন সময় লাশ কি আর আটকে থাকে, তুই বল? সিধু জ্যাঠা অনেক ভেবেচিন্তে বলেছিল ওই লাশটা ওখানে আটকে থাকবে। আমার মনে হয় ওই লাশটা জলে ভেসে যাবে। বিকেল হয়ে গেছে, একটু পরে অন্ধকার নেমে আসবে। এখানে আধারের সময় আমরা থাকতে চাই না। তোদের খুঁজতে হলে তোরা খুঁজ, আমি গেলাম। কাল সকালে না হয় আবার আসবো যদি বেঁচে থাকি। আমি চললাম। হারাধনের চোখের সামনে একটা ডিঙি নৌকো নিয়ে বাকিরা ফিরে গেলেও হারাধন ফ্যাকাশে মুখে জলের দিকে তাকিয়ে রইল। হারাধন, তুই কোনো চিন্তা করিস না, আমি তো সঙ্গে আছি।
নেতাইয়ের লাশ না খুঁজে আমরা এখান থেকে যাব না, কেমন? কিন্তু সত্যি কথা বলতো, তোর তোর কি মনে হয় নেতাইয়ের লাশ কি এখানেই আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুই তুই বস এখানে, আমি একবার ওই জলে নেমে দেখি। সূর্য তো পশ্চিম আকাশে প্রায় ঢলে পড়েছে, একটু পরেই অন্ধকার নেমে আসবে, তারপর আর কিছুই করা যাবে না। তুই বস এখানে, আমি আমি দেখে আসি, বস। রামকিঙ্কর জলে নামল। জলের তলায় অন্ধকারে তেমন ভালোভাবে কিছুই দেখা গেল না। একেতেই বাইরে অন্ধকার নামতে শুরু করেছে, তারপর জলের তলাটা কেমন ঘোলাটে হয়ে আছে। সেদিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ রামকিঙ্করের মনে হলো একটা হাত যেন তার হাতে ঠেকলো। এই 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 একটা একটা হাত ঠেকলো বলে মনে হলো। হ্যাঁ, এই 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 দেখি তো। ভয় কথাটা ভেবে রামকিঙ্কর যেই নিজের মাথাটা নামিয়ে নিয়ে উল্টো দিকের হাতটা ধরেছে, বুঝতে পারলো ও যার হাত ধরেছে তার বয়স বেশি নয়, হতে পারে নিতাইয়ের হাত। হ্যাঁচকা টান দিতে যেতেই একটা ব্যাপার বুঝতে পেরে জলের তলাতেও রামকিঙ্করের গোটা শরীর যেন ঠান্ডা হিমশীতল হয়ে পড়েছে। সেই হাতটা রামকিঙ্করের নিজের হাত টেনে ধরেছে। ডিঙির ওপরে হারাধন ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে তাকিয়ে আছে জলের দিকে। জলের মধ্যে কেউ যেন আমার হাত ধরে টানলো। ও মাগো, তাহলে কি পানি মোড়া এখানেই আছে নাকি? ও মাগো, কি কি হচ্ছে এসব? কি হচ্ছে? জলের তলায় কথা বলা যায় না। রামকিঙ্কর এই কথাগুলো ভাবছিল। হাতের বাঁধন কাটিয়ে ওপরের দিকে উঠে আসার জন্য দ্রুত সাঁতার দিচ্ছিল, কিন্তু হাতটা যেন পাথরের মতো তাকে শক্ত করে চেপে ধরে আছে। কি হলো? অনেকক্ষণ তো হয়ে গেল রামকিঙ্কর জলে নেমেছে, এখনো উঠে আসছে না কেন? রামকিঙ্করের কি আবার কোনো বিপদ হলো নাকি? কথাটা সবেমাত্র ভেবেছে হারাধন, ঠিক এমন সময় রামকিঙ্করের মাথাটা আস্তে আস্তে ভেসে এলো ওপরের দিকে। কি বিভৎস তার দুটো চোখ! চোখ উল্টে গেছে, মুখটা হাঁ করা, মুখের ভেতর গল গল করে জল ঢুকছে, প্রাণ যে নেই তা বোঝা যায়। হারাধনের বুক কেঁপে উঠল। সর্বনাশ রামকিঙ্কর, তোর কি হলো? আমার কথার উত্তর দে। রামকিঙ্কর কোনো উত্তর দিল না। ঝুপ করে অন্ধকার নেমে এসেছে। এই অন্ধকারের মাঝে এবার চেনা কিন্তু অদ্ভুত গলায় কে যেন বলল, রামকিঙ্কর আর উত্তর দেবে না। আর দেবেই বা কেন? আমি তো বলেছিলাম, তোমায় তো আমি বলেছিলাম ওই ঘাটে রাতের বেলায় মাছ ধরতে না আসতে। তাহলে কেন এলে বাবা? কেন এলে? তোমার জন্যই আমাকে মরতে হলো। হারাধন অবাক হয়ে তাকিয়ে দেখল জলের তলা থেকে প্রায় অর্ধেক একটা শরীর উঠে এসেছে। ভালো করে দেখতে বোঝা গেল নিতাইয়ের শরীর, আর গোটা শরীরের মধ্যে সাদা ফ্যাকাশে হয়ে গেছে। চোখে মনি নেই, মুখটা অদ্ভুতভাবে হাঁ করা, আর মুখ দিয়ে গল গল করে জল বেরিয়ে আসছে। আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে। আমি সত্যি লোভে পড়ে বুঝতে পারিনি। ঘরে দানা পানি নেই, চাল ডাল তেল কিনতে না পারলে না খেয়ে উপোস করে মরতে হবে, তাই লোভে পড়ে তোকে এখানে নিয়ে এসেছিলাম। তবে আমি বুঝতে পেরেছি জীবনের চেয়ে বড় আর কিছুই নয়। জলের ভেতরে যখন পানি মুড়ে আমায় ধরে রেখেছিল, তখন তখন আমার ভীষণ কষ্ট হচ্ছিল জানো বাবা। ওপরে উঠে আসার চেষ্টা করছিলাম আমি, কিন্তু পারছিলাম না। নিঃশ্বাস কমে আসছিল আমার, গল গল করে জল ঢুকছিল মুখে, আমার আমার নাকের ভিতর। তখন তোমায় একবার দেখতে চেয়েছিলাম জানো বাবা, কিন্তু কিন্তু দেখতে পাইনি। ও ও আমায় ছাড়েনি বাবা, ও আমায় ছাড়েনি। আমার জন্যই সব হয়েছে রে, আমার জন্য তুই মরেছিস, আর আমার জন্য রামকিঙ্কর পর্যন্ত মরেছে। আমি আর বাঁচবো না, আর বাঁচবো না। আমিও জলে নেমে পানি মোড়ার হাতে নিজের জীবন দেব। না বাবা, ও কাজ করো না। আমাদের কপালে যা ছিল তাই হয়েছে, তুমি ফিরে যাও। তবে খবরদার, রাতের বেলা কখনো এই ঘাটের কাছে মাছ ধরতে এসো না। বিশেষ করে শনিবার রাতে তো নয়, অন্যদিনেও এসো না। হারাধনের চোখের সামনে রামকিঙ্কর আর নিতাইয়ের শরীরটা আস্তে আস্তে জলের মধ্যে ডুবে যেতে লাগলো, কিন্তু কিছুই করার ছিল না তার। গোটা রাতটা সেখানে থেকে পরদিন সকালে সে নৌকো নিয়ে ফিরে গিয়ে সমস্ত কথা সবাইকে খুলে বলল। পানি মোড়ার কথা তোমরা তো জানো না ভালোভাবে,
আসলে ওই পথে যখন নৌকো চলতো তখন একবার ডাকাতের দল এক মেয়ে মানুষকে তাদের নৌকো থেকে তুলে নিয়ে যায়। তার গায়ের সব গয়না খুলে দিতে বলে, কিন্তু সেই মহিলা রাজি হয় না। নৌকোর মধ্যে ধস্তাধস্তি চলতে থাকে। এমন সময় ওই মহিলা নৌকো থেকে জলে ঝাঁপ দেয়। সে সাঁতার জানত না, তাছাড়া তার গায়ে ছিল অনেক সোনার গয়না। সে কারণেই হোক আর গয়নার ভারেই হোক, সে ডুবে যায় জলে। জেলে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু পাওয়া যায় না। অনেকেই বলে সে ডুবেছিল ওই ঘাটের কাছাকাছি, আর তারপর থেকে রাতের বেলা কেউ জলে নামলে তাকেও কিছুতেই ছাড়ে না, বিশেষ করে ওই শনিবারের রাতে। হারাধন ছাড়াও বাকিরা সেখানে ছিল, সিধু জ্যাঠার কথা শুনছিল। শুধু হারাধনের চোখের কোলবে নেমে এলো জল। সে মনে মনে বলল, লোভের জন্য সেই মেয়ে মানুষ মরেছিল। সে যদি গয়না দিয়ে দিত তাহলে হয়তো মরতো না। আর আমার লোভের জন্য আমার ছেলেটা মরল, আর তারপর মরল রামকিঙ্কর। আর কোনোদিন না, আর কোনোদিন আমি মাছ ধরবো না, কোনোদিন আমি নদীতে ডিঙি চালাবো না। এরপরেও সেই গ্রামে পানি মোড়ার উপদ্রব ছিল। রাতের বেলা কেউ ওই পথে ডিঙি নিয়ে গেলেও জলস্পর্শ করত না। তবে হারাধনের পর থেকে কখনো মাছ ধরে না। সে জেলের কাজ ছেড়ে চাষের কাজে মন দিয়েছিল।